প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে। বিস্ফোরক দাবি অরিন্দম শীলের প্রথম স্ত্রী তনুরুচি শীলের। কি জানিয়েছেন তিনি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন। শুটিং সেটে এক অভিনেত্রীকে ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে তার সাথে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ ছিল জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে। এরপর থেকেই পরিচালকের ব্যক্তিগত জীবন ও দাম্পত্য জীবন নিয়ে নানা তথ্য সামনে আসছে। বর্তমানে দ্বিতীয় স্ত্রী শুক্লা শীল ও মেয়ে সোনিকা শীলকে নিয়ে অরিন্দম শীলের সংসার। তবে অনেকেই জানেন না যে তার দ্বিতীয় এই বিয়েটা আইনত বৈধ নয়, কারণ তিনি তার প্রথম স্ত্রী তনুরুচিকে আইনতভাবে ডিভোর্স না দিয়েই শুক্লাকে বিয়ে করেছিলেন। পরিচালকের দ্বিতীয় স্ত্রী শুক্লাও আগে বিবাহিত ছিলেন। তার প্রথম স্বামীর নাম রজত রায়। রজত ও শুক্লার মেয়ে সোনিকা। শুক্লার স্বামী মারা যাওয়ার পর অরিন্দমের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন শুক্লা। এইসব ব্যক্তিগত কথা জানা যায় অরিন্দম শীলের প্রাক্তন স্ত্রী তনুরুচির একটি পোস্টের মাধ্যমে। যদিও এই পোস্টটি সাম্প্রতিককালে করা নয়। কিছু বছর আগে পোস্টটি করেছিলেন তনুরুচি, যা সাম্প্রতিককালে বেশ ভাইরাল হয়েছে। তনুরুচি সেই পোস্টে লেখেন, আমি তনুরুচি শীল। আমাকে আপনারা হয়তো চিনবেন না, চেনার কথাও নয়। রূপাঞ্জনার মতো আমিও পরিস্থিতির চাপে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এরপর তনুরুচি তার পোস্টে জানান যে কিভাবে নাটকে কাজ করতে করতে তার সাথে অরিন্দমের আলাপ, প্রেম ও বিবাহ। তনুরুচি লেখেন যে অরিন্দম শীলকে আপনারা চেনেন একজন চিত্র পরিচালক ও বর্তমান শাসক দলের একজন অনুগত বুদ্ধিজীবী রূপে। দুর্ভাগ্যবশত উনি এখনো আইনত আমার স্বামী। আমি চারবাগ নাট্যগোষ্ঠীতে ছিলাম আর সোনেক্স আমিও অরিন্দম একই সাথে কাজ করতাম। সেখানেই পরিচয়, প্রেম ও বিবাহ। আমার শ্বশুরমশাই শ্রী নিতাই চন্দ্র শীল ও শাশুড়ি সুতপা শীল। নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে তনুরুচি বলেন, সুখী দম্পতি বলতে যা বোঝায় তাই ছিলাম আমরা। কিন্তু অশান্তির সূত্রপাত আমাদের দাম্পত্য জীবনে শুক্লা দাসের আগমনে। যে মহিলাটিকে সবাই জানে অরিন্দমের বর্তমান স্ত্রী হিসাবে, এবার আসুন এই শুক্লা দাসের ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক। শুক্লা দাস জনৈক এস.সি. দাসের কন্যা। 1990 সালের সেপ্টেম্বর মাসে লারসেন অ্যান্ড টৌব্রো 3B শেক্সপিয়র সরণি অফিস জয়েন করে। আমি জয়েন করি 1991 সালের জানুয়ারি মাসে। তখন থেকেই শুক্লা আমার বন্ধু। 1991 সালের মার্চ মাসে রজত রায়ের সাথে শুক্লার বিয়ে হয়। অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই রজত রায়। 1994 সালের 19 জানুয়ারি ওদের মেয়ে সোনিকা রায়ের জন্ম হয়। আমার আর অরিন্দমের সামাজিক বিয়ে হয় 1992-এর 19শে নভেম্বর। তারপর 1993-তে রেজিস্ট্রি বিয়ে হয় আমাদের। সেখান থেকেই আমরা চারজন বন্ধু। আর তখন শুক্লা দাস ছিল শুক্লা রায়। এরপর শুক্লার দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া এবং অরিন্দমের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার বিষয়টা নিয়ে তনুরুচি বলেন, শুক্লার স্বামী ওর প্রচণ্ড অর্থনৈতিক চাহিদা মেটাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়েন। শুক্লার ব্যবহারও ছিল খুব খারাপ। এই সময় শুক্লা স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের কেস করে। শুক্লার মেয়ে সোনিকা তখন ছোট। ও পড়তো সাউথ পয়েন্ট স্কুলে। সেই সময় বন্ধুর প্রতি সহানুভূতিশীল হয়ে আমি, অরিন্দম ও শুক্লা তিনজন দার্জিলিং গিয়েছিলাম ওর মেয়েকে হোস্টেলে ভর্তি করানোর জন্য একটা ভালো হোস্টেলের খোঁজ করতে। কিন্তু তখনও বুঝতে পারিনি আমার বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে ও আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। একাধিক লোকের সাথে ওর সম্পর্ক থাকলেও মেয়ে সমেত ওকে কেউ বিয়ে করতে চায়নি। ওর স্বামী রজত কিছুদিন পরে মানসিক যন্ত্রণায় ও চরম কষ্ট ভোগ করে মারা যায়। দীর্ঘ সেই পোস্টে তনুরুচি আরও লেখেন, আমার বাবা 1999 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান। বাবার 4 দিনের কাজে আমি বাড়ি গিয়েছিলাম। ফিরে এসে দেখি অরিন্দম আমার সাথে হঠাৎই অত্যন্ত দুর্ব্যবহার করছে। তখনও আমি কিছু বুঝতে পারিনি। পারলাম যখন জুন মাসে শুক্লা আর অরিন্দম আমার সামনে দিয়ে দার্জিলিং চলে গেল। আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়।
তারপর আমার আর অরিন্দমের যৌথভাবে কেনা ফ্ল্যাট ওরা দুজন দখল করে ও আমার নামে একটা কেস করে যে আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাইছি। আমিও পাল্টা কেস করি ২০০৩ সালে। ২০১৯ সালে অর্ডার আসে 50% মালিকানা আমাকে দিতে হবে। কিন্তু সেই মালিকানা আজও আমি পাইনি। ওই ফ্ল্যাটে শুক্লার বাবা সিকিউরিটি অফিস খুলে বসে আছে। বিয়ে না করেও শুক্লা নিজের সন্তানকে ও নিজেকে শীল পদবি দিয়ে বসেন। তনুরুচির কথায় আমার বিরুদ্ধে ওর করা ডিভোর্সের কেসটাও ডিসমিস হয়ে গিয়েছে। আবার ওটা পুনরায় খোলা করিয়েছে আমাকে অপদস্থ করবে বলে। আমাকে তাড়িয়ে দিয়ে ১৯৯৯ সালেই মেয়েকে এনে শুক্লা গার্ডেন হাই স্কুলে ভর্তি করালো সনিকা সিল নামে। কিন্তু ও কোর্টের কোনো দত্তক নেওয়ার কাগজ দেখাতে পারেনি। বিয়ে না করেই ও নিজেকে শুক্লা শীল হিসাবে পরিচয় দেয়। আমি অনেক বছর ঘুরেও কোনো সুবিচার পাইনি। এর মধ্যে রাজ্যে তৃণমূলের আগমন। সুবিধাবাদী অরিন্দম কুকর্মের সুবিধা নেবার জন্য বামপন্থী তকমা ত্যাগ করে রাতারাতি হয়ে গেল একনিষ্ঠ তৃণমূল অনুরাগী। শুক্লা যে অরিন্দমের স্ত্রী নয়, শুধুমাত্র লিভ ইন পার্টনার। এই বিষয়টা ওপেন চ্যালেঞ্জ করে তনুরুচি সেই পোস্টে লিখেছিলেন, এরপর শুক্লার লার্সেন্ট অ্যান্ড টোব্রোর চাকরিটাও চলে গেল একটা কেলেঙ্কারির কারণে। অরিন্দম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওকে সরকারি চাকরিতে ঢুকিয়ে দিল। আমি শুক্লা দাসকে খোলাখুলি চ্যালেঞ্জ করছি ও প্রমাণ করুন ও অরিন্দমের আইনসঙ্গত স্ত্রী। আনন্দবাজার পত্রিকাকে উনি বলেছেন উনি নাকি আমার বিরুদ্ধে মানহানির মামলা করবে। যার কোনো মান নেই তার আবার মানহানি কিসের? সত্যি কথা শুনে যদি ওনার মনে হয় মানহানি হলো, তবে এটা ওনার সমস্যা। এবার আপনারাই বিচার করুন অরিন্দম ও তার লিভ ইন পার্টনার শুক্লা দাস কি প্রবৃত্তির মানুষ। তোমাকে অনেক ধন্যবাদ রূপাঞ্জনা। তুমি আমাকে পথ দেখালে বলেই আজ এই কথাগুলো আমি সর্বসমক্ষে বলতে পারলাম। তনুরুচি শীলের এই ফেসবুক পোস্টের ভিত্তিতে তার সঙ্গে সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো ফেসবুকে লিখেছেন যে দীর্ঘদিন ধরে আপনাদের ফ্ল্যাটের ওনারশিপ কেসটা চলেছে, তারপরে ২০১৯ সালে কোর্ট অর্ডার দিয়েছে, কিন্তু এত বছর ধরে চলল কেন কেসটা? উত্তরে তিনি বলেন, আমাদের কেসটা অনেক দিন ধরেই চলেছে। বেশিরভাগ দিনই উনি আসতেন না। প্রচুর টাকা আমার এর জন্য গিয়েছে। এটা আনপার্টিবল বাড়ি, সেজন্য পয়সা খরচা করে কমিশন করানো হলো যে এটা পার্টি এবল না, ৫০% আমার। উনি তো প্রথমে বলেছিলেন যে আমি কোনো টাকাই দিইনি, কিন্তু আমি প্রমাণ করেছি যে আমার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা হয়েছে, আমার নামে লোন নেওয়া হয়েছে, প্রমাণ করা গিয়েছে সেটা। কোর্ট রায় দিয়েছে যে আমি 50% অনার। স্ত্রী হিসাবে এমনি আমি 50% অনার, কিন্তু আমি প্রমাণ করেছি যে এটা আমার হার্ড আর্নড মানি। সিপিএম এর সময় লোকাল কমিটির সঙ্গে কথা বলে ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই তালা উনি ভেঙে ফেলেন ক্ষমতার জোরে। তারপরে সেই বাড়িতেই উনি প্রথমে থাকছিলেন। আমি পুলিশেও প্রচুর রিপোর্ট করেছি। বেলেঘাটায় যেখানে কনভেন্ট রোড ক্রস করছে ওইখানে ফ্ল্যাট, একদম মেইন রোডে প্রাইম লোকেশনে। ওটা কোলেদের প্রপার্টি। কোলেদেরও ওরা খুব সাপোর্ট পেল যেহেতু ওদের পারিবারিক সম্পর্ক ছিল। আর শুক্লার বাবা এয়ারফোর্সে চাকরি করতেন আগে, ওদের সিকিউরিটি এজেন্সি ছিল। পরে ওরা ওই ফ্ল্যাটেই ওই এজেন্সির অফিস করে। ওই ফ্ল্যাটের ভাড়া বাবদও কিছু টাকা আমার প্রাপ্য হয়। যাই হোক, তারপর সেই কেস চলল। কোর্টের ব্যাপার জানেনই তো, গরমের ছুটি, পুজোর ছুটি, ডেটের পর ডেট। তনুরুচি আরও বলেন, ওই মানসিক অত্যাচারে থাকা যেত না। আমার দাদার কথা বলতে গিয়েছিল। আমার দাদাও ফিল্ম জগতের সঙ্গে যুক্ত। তখন পুলিশ বলেছিল, দেখুন আমরা বাইরে প্রোটেক্ট করতে পারি। যদি ওখানে আপনার বোনের কিছু হয়ে যায় আপনি হয়তো কেস লড়বেন, কিন্তু আপনার বোনকে কি পাবেন? এই ভরসায় কে রেখে আসবে বলুন তো? ওটাও আমাদের পুলিশের নোটিশ করা আছে। দাদা লিখে নিয়ে এসেছে আমাকে এক কাপড়ে, এবং অরিন্দম কোর্টেও স্বীকার করেছে যে আমার সব জিনিসপত্র নাকি ও ফ্ল্যাটের বাইরে রেখে দিয়েছিল। কেন রেখে দেবে? আমি তোর বিবাহিতা স্ত্রী, আর ওই ফ্ল্যাটে আমার টাকাও আছে। তরুণ বন্দ্যোপাধ্যায় আমার উকিল ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে পাঠিয়েছেন জিনিসপত্রগুলো তার লরি রিসিপ্ট বা ওরা যে রিসিভ করেছে তার কোনো পেপার আছে? উনি বলেছিলেন না। কি করে হতে পারে সেটা? রাখেনি তার মানে?
হয়তো বিক্রি করেছে, না হলে আজ আমার জিনিসপত্রগুলো দিতে পারছে না কেন? আমার আর আমার বাবার হার্ড আর্ন মানি, কোথাও অসৎ উপায়ে ইনকাম না। আপনি আমার বাড়িঘর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা খুব সাধারণ ঘরের মানুষ। আমার বাবাও খুব কষ্ট করে রোজগার করা টাকায় ওই জিনিসগুলো দিয়েছিলেন বিয়েতে। তারপরে হঠাৎ অরিন্দম তৃণমূলে ঢুকে গেল, বাড়িটাকে দখল করে রইল। বাড়িটার অর্ডার কবে বেরিয়ে গিয়েছে। প্রথমে আমি বলেছিলাম যে বাকি 50%টা আমি কিনে নিচ্ছি। তখন বলল যে না, এখনকার মূল্যে দিতে হবে। পরে ওর লয়ার বলল যে আমার ক্লায়েন্টের ফ্ল্যাটটা নিয়ে একটা ইমোশনাল ব্যাপার আছে, তাই আমার ক্লায়েন্ট কিনবে বলেছে। আসলে কিছুই না, ফ্ল্যাটটা ছেড়ে দিলে তো সিকিউরিটি অফিসটা উঠে যাবে। আমি ওই দ্বিতীয় প্রস্তাবেও রাজি হলাম। তারপর এ মাস নয় ও মাস নয়, আমি আপনাকে দেখাতে পারি ওর উকিলকে কতবার আমি হোয়াটসঅ্যাপ করেছি। ও লিখেছে না আর একটা সংবাদ মাধ্যমে যে আমি একটা দিন মিস করেছি। কেউ যদি সত্যিই টাকা দিতে চায় তাহলে কোর্টে একটা দিন মিস হলে অসুবিধা হয়? আমার উকিল আছে, ওরও উকিল আছে। দুজন উকিল কথা বললে যেদিন রেজিস্ট্রি করার করতে পারতাম। আজকের ডেটে ও ফ্ল্যাটটা দখল করে আজ না কাল না করে যাচ্ছে। আমি তো একটা সাধারণ চাকরি করি, মাসের পর মাস 4,000 5,000 করে আমার উকিলের ফিস দিতে হচ্ছে। ডিভোর্স কেসটা ডিসমিস হয়ে গিয়েছে কারণ উনি কিছুই প্রমাণ করতে পারেননি আমার বিরুদ্ধে। উনি আসতেনও না। তার মানে কি এটাই যে ওনার ডিভোর্স দেওয়ার ইচ্ছেই নেই, কারণ ডিভোর্স দিলে কাউকে হয়তো বিয়ে করতে বাধ্য হবেন, তখন হয়তো ওনার অসুবিধা হয়ে যাবে। এরপর তনুরুচি শীলকে জিজ্ঞাসা করা হয়। ওনার সমস্ত ছবির প্রিমিয়ারে শুক্লা দাসকে দেখা যায়। 2000 সালের আশেপাশে টেলিভিশনের একটা ফ্যামিলি রিয়েলিটি শোতেও কিন্তু শুক্লাকেই ওনার স্ত্রী হিসাবে দেখানো হয়েছিল। উত্তরে তনুরুচি বলেন জানি, সেটা কোর্টেও বলা হয়েছে। তখন উনি বলেছিলেন যে পেপারওয়ালারা যদি লেখে ওয়াইফ, তো আমি কি করব। তখন আমার পক্ষের উকিল তরুণ বন্দ্যোপাধ্যায় ওনাকে সওয়াল করেছিলেন যে আপনি তার প্রতিবাদে সেই সব কাগজের দপ্তরে কোনো চিঠি লিখেছিলেন যে যাকে তাকে আমার ওয়াইফ বলছেন কেন। তখন কিন্তু তার কোনো উত্তর দেননি। সনিকাকে বলছেন দত্তক নিয়েছেন। যখন আমার লয়ার জিজ্ঞাসা করেন আপনি ওয়াইফের মানে তনুরুচি শীলের কোনো অনুমতি নিয়েছেন, আপনি দত্তকের কোনো কাগজ দেখাতে পারবেন? না, কিছুই দেখাতে পারবেন না। উনি শুক্লাকে যদি বিয়ে করে থাকেন কোনো কাগজ দেখাতে পারবেন? আমাদের কিন্তু সামাজিকভাবে হিন্দু মতে বিয়ে হয়েছে। সবাই সর্বদিক দিয়ে গুণী হয় তা না। কিন্তু আমাদের বাড়িতে এই ডিভোর্সের চলটাই নেই। আমি ভেবেছিলাম সে হয়তো ক্ষণিকের জন্য অরিন্দমের মতিভ্রম হয়েছে। হি উইল রিয়ালাইজড ওয়ান ডে। কিন্তু এটাই যে ওর নেচার ও চরিত্র সেটা আমি বুঝতে পারিনি। অনেকে বলছেন যে আমি লাইমলাইটে আসার জন্য এসব করছি। আমি তো অলরেডি সিরিয়াল জগতের সঙ্গে যুক্তই ছিলাম। আমার বিয়ের ঠিক আগে আমার হাতে ছবির অফারও ছিল, কিন্তু তখন আমার শ্বশুর শাশুড়ি ঠিক রাজি হননি যে বিয়ের পরে আমি অভিনয় করি সিনেমায়। তাই আমি ছেড়ে দিয়েছিলাম। লাইমলাইটে আসার জন্য অরিন্দম শীলের কুৎসার সঙ্গে আমার নাম জড়িয়ে কী লাভ হবে? যখন রূপাঞ্জনা লিখল তখন মনে হলো যে আমার বিষয়টাও সকলের জানা দরকার। না হলে ও তো এরকমই করে বেড়াবে। না হলে আমার টাকা, আমার ফ্ল্যাট, আমার সব জিনিসপত্র, অ্যান্ড হি ইজ এনজয়িং ইট। আমি একটা ভুল লোককে এতদিন ভালোবেসে আঁকড়েছিলাম। আমি 89-এ জোছনদার দলে অভিনয় করতাম। আমি ওনার খুব প্রিয় ছাত্রী ছিলাম। ওই সময় চতুরঙ্গ বলে একটা সিরিয়াল হয়। ওই কাজটা করতে গিয়েই প্রথম অরিন্দমের সঙ্গে আলাপ হয়। তারপরে একটা টেলিফিল্মে কাজ করার সময়ও আমাকে প্রপোজ করে। হ্যাঁ, তারপরে দুই বাড়ির মতামত নিয়ে সামাজিকভাবেই আমাদের বিয়ে হয়। 93 সালে রেজিস্ট্রি বিয়ে হয়। সেখানে খেয়ালি দস্তিদার, সব্যসাচী চক্রবর্তী সবাই ছিলেন। আর এই ঘটনার সাক্ষী লারসেন অ্যান্ড ট্রুবোর প্রত্যেকটা লোক। আপনি দেখতেই পাচ্ছেন ফেসবুকে যে পোস্টটা করেছি সেখানে কতজন লোক লিখেছেন যে পাশে আছি। কিন্তু ও যেহেতু সবসময় ক্ষমতার সঙ্গে থাকে, জলে বসে কুমিরের সঙ্গে আমি কিভাবে লড়াই করব? যখন দেখলাম যে সবাই মিলে বলছে তখন আমি ফেসবুকে লিখলাম। আর উনি একবারও প্রতিবাদ করছেন কি? উনি তো নিজেই বলছেন যে 50% মালিক আমি। একদিন ডেট যদি মিস করে কেউ, তার জন্য উনি টাকা দেবেন না? আমি তো বলবো 2014-তে ভ্যালুয়েশন হয়েছিল, তারপর এতটা সময় খেয়েছে। এবার আজকের ডেটের ভ্যালুয়েশনে আমাকে টাকাটা দিতে হবে। ওটা আমার অনেক কষ্টের টাকা। আমি তো সৎপথে বিচারের দ্বারে গিয়েছিলাম। 2019-এ কোর্ট ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছে।
তারপরে উনি উপরের কোর্টে যাচ্ছেন, নিচের কোর্টে যাচ্ছেন। জাস্ট হ্যারাসমেন্ট আর কিছুই না। উনি আরও বলেন, আমি তো চাইলে যে কোনো সময় ডিভোর্স দিয়ে দিতে পারি। কিন্তু আমি ডিভোর্স দিয়ে দিলে আমার যা প্রাপ্য সেটা কোনোদিনই দেবে না আর। এতেই দিচ্ছে না আমার ফ্ল্যাটের প্রাপ্য টাকা, আমার বাবার কিনে দেওয়া ফার্নিচার, আমার অন্যান্য সব জিনিসপত্র যা পড়ে আছে ওই ফ্ল্যাটে। ডিভোর্স দিলে তো আর কোনো সম্ভাবনা নেই। একদিনের ডেট চেঞ্জে কারো টাকা পয়সা না দিলেও চলে। আর ভ্যালুয়েশনের পরে 5 বছর কেসটা টেনে গিয়েছে। আমি তো আজকের ডেটের ভ্যালুয়েশনে আমার প্রাপ্য টাকাটাই চাই। সেটা যদি ও দিতে না পারে, বাড়ি নিলাম হয়ে যাক, কারো থাকবে না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবার পর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।